একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, বাড্ডা, ঢাকা। আমি আজ উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ের শেষের 3টি অনুশীলনী আলোচনা করব। আলোচনার মাঝে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারবে কমেন্ট বক্সে। আমি অবশ্যই তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেব। আজকে এই পাঠ শেষে তোমরা জানতে পারবে কোনো নির্দিষ্ট বিন্দুতে কোনো বক্ররেখার স্পর্শকের ঢাল, স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, ফাংশনের মান, এদের সংজ্ঞা, প্রয়োগ এবং সমস্যা সমাধান, এগুলো তোমরা জানতে পারবে। আমি বেশ কিছু এই অধ্যায়গুলোর অনুশীলনীগুলোর অঙ্ক করে দেব, যা তোমাদের অবশ্যই উপকার হবে বলে আমার বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ক্লাসের ন্যায় আমি তোমাদের যে কতগুলো বেসিক প্রশ্ন করে থাকি, তোমরা সেই বেসিক প্রশ্নগুলো এখনই লিখে নিবে খাতায়, এবং আমার এই ক্লাস চলাকালীন সময়ে অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা পাঠিবে। আমি তার উত্তর অবশ্যই ক্লাসের শেষে তোমাদের দিয়ে দেব। আমার বিশ্বাস, এই প্রশ্নগুলোর উত্তর যদি কোনো শিক্ষার্থী যথাযথভাবে শিখে বা উত্তর দিতে পারে, তাহলে সে লিমিটের বেশ কিছু অঙ্ক করতে পারবে। ব্যক্ত ফাংশন এবং অব্যক্ত ফাংশন, অর্থাৎ এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট, এই ফাংশনগুলোর যে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, অন্তরীকরণ করতে হয়, সেটি করতে পারবে। সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমি আজকে যে 5টি প্রশ্ন এখানে সংযোজন করেছি, সেগুলো আমি ইতোপূর্বে যে সমস্ত ক্লাস নিয়েছি সেই সমস্ত ক্লাস সংশ্লিষ্ট। এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা পারো, তাহলে মনে করবে যে তোমরা এই অধ্যায়গুলোর অঙ্ক, যে কোনো সিকিউ এবং এমসিকিউ, এগুলো তোমরা করতে পারবে। এই মুহূর্তে তোমরা প্রত্যেক শিক্ষার্থী, আমি চাই যে যারা লাইভে আমার ক্লাসগুলো করছো, তারা অবশ্যই প্রশ্নগুলো খাতায় লিখে নাও এবং মাঝে মাঝে এগুলো চিন্তা করে উত্তর দেবে, এবং আবার ক্লাসটি অবশ্যই শুনবে, এবং যে সমস্ত অঙ্কগুলো আমি আজকে ধীর স্থিরভাবে এগুলো বুঝাবো, তোমরা সেটি অনুকরণ করবে এবং খাতায় এটা কিছু কিছু অঙ্ক তুলে নেবে এবং ডাউনলোড করে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা প্রিন্ট করে নিতে পারো ভবিষ্যতে, তাহলে আর ফিয়ার করা লাগবে না। তো আজকের প্রশ্নগুলি তোমরা এখন লিখে নাও, এই 5টি প্রশ্ন। এবং একজন শিক্ষার্থী লিমিট থেকে একটি কঠিন অঙ্ক, যেগুলো পরীক্ষায় থাকে, এরকম একটি অঙ্ক আমার ব্যক্তিগতভাবে টেলিফোন করে জানিয়েছে। সেই একজন শিক্ষার্থী যে প্রশ্নটি, সেই প্রশ্নটিও আমি শেষে উত্তর দিয়ে দেবো। তোমরা সবাই সেই অঙ্কটি লিখে নেবে এবং উত্তরটাও লিখে নেবে। তো এই 5টি প্রশ্ন সবাই লিখে নাও।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা যে 5টি প্রশ্ন আমি আজকে এখানে লিখে দিয়েছি এটা হয়তো লিখে নিয়েছো এবং আস্তে ধীরে তোমরা এগুলো করার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে উত্তর শুধু পাঠাবা। আমি প্রথম প্রশ্নটা বলেছি, এখানে কিন্তু x টু দি পাওয়ার n না, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের প্রথম সূত্র হলো x টু দি পাওয়ার n, কিন্তু আমি এখানে লিখেছি x টু দি পাওয়ার x। এই সূত্রটি মানে এই অঙ্কটির উত্তর এখানে লিখবে। আর এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, লিমিট x টেন্ডস টু 0 1/x স্কয়ার সমান কত, এখানে সেই উত্তরটি লিখবে শুধু। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 5টি প্রশ্ন উত্তর পাঠাও। আর একজন শিক্ষার্থী এই লিমিটটা করতে দিয়েছে আমার, সেই লিমিটটা আমি শেষে করে দেবো। এটা এক্সেপশনাল অঙ্ক, তোমরা অবশ্যই অঙ্কটি দেখবে শেষে। আর গত ক্লাসে আমি বলেছিলাম যে ক্যালকুলাসের জনককে বা আবিষ্কারককে, স্বাধীনভাবে ক্যালকুলাসের আবিষ্কার করছেন কে। তোমরা জানো যে ইংরেজ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন ও জার্মান বিজ্ঞানী গটফ্রেড লিবনিজ স্বাধীনভাবে ক্যালকুলাস আবিষ্কার করেছেন। গতদিন যারা ক্লাস করো নাই তাদের উদ্দেশ্যে একটু বললাম। ডিয়ার স্টুডেন্টস, আমি যে 9.1, 9.2, 9.3 থেকে শুরু করে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি সেখানে এই কথাগুলো বলেছিলাম, এগুলো আর আমি রিপিট করব না। শুধু আজ আমি যে অঙ্কগুলো করব সেখানে আমার এই স্বাধীন চলক, অধীন চলক, এটা কথাটাও দরকার হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে এক্স রে বলা হয় স্বাধীন চলক, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইকে বলা হয় অধীন চলক মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই কথাগুলো আজও দরকার হবে। আর ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে সূত্রগুলো আমি গত পরপর যে ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলোতে বলেছিলাম, এগুলো তোমাদের বিশেষ করে 1 নম্বর সূত্রটা দরকার হবে, 4 নম্বর সূত্রটা দরকার হবে। আর দুটি ফাংশন যদি গুণ হিসাবে থাকে সেই সূত্রটি দরকার হবে। এই যে এই সূত্রটি, দুটি ফাংশন ইউ ইন্টু ভি, এগুলো আমি অতি দ্রুত কথা বলে এটা দেখাচ্ছি তোমাদের। এবং আজ যে অঙ্কগুলো আমি এখানে আলোচনা করব, অবশ্যই ডিয়ার স্টুডেন্টস তোমাদের জানতে হবে হোয়াট ইজ এক্সপ্লিসিট ফাংশন, ব্যক্ত ফাংশন কি, হোয়াট ইজ ইমপ্লিসিট ফাংশন, অব্যক্ত ফাংশন কি। এই উদাহরণগুলো আমি গত দিন দিয়েছিলাম এবং এই সংশ্লিষ্ট অনেকগুলো অঙ্ক আমি করেছি, সেই কথাগুলো আজকে আমার দরকার হবে। তা যারা আগের ক্লাসগুলো করো নাই তারা আমার ফেসবুকে দেখবে, ওই ক্লাসগুলো ভিডিও আছে, ক্লাসগুলো দেখে নেবে। তা আমি শুরু করেছি আজকের পার্ট। এটি আমি আমার সিরিয়ালে নাম দিয়েছি 9.5, কিন্তু কোনো কোনো বইতে এটি হলো 9.7। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কোনো বক্ররেখার কিভাবে ঢাল বের করা যায়, কিভাবে স্পর্শকের সমীকরণ বের করা যায়, কিভাবে অভিলম্বের সমীকরণ বের করা যায়, সেটি আজ আমি তোমাদের এখন দেখাবো। এখান থেকে একটি অঙ্ক থাকেই, আর তোমরা জানো গুরুমান এবং লঘুমান, এখান থেকেও প্রশ্ন প্রতি বছর 4 মার্কের একটি সৃজনশীল প্রশ্ন গ অথবা খতে থাকে। এখন আমি এখানে তোমাদের বুঝাইতে চাচ্ছি যে ওয়াই হলো একটা ফাংশন, ওয়াই লেখা আর এফ অফ এক্স লেখা এক কথা। সুতরাং ওয়াই সমান যাই থাকুক, আজ যতগুলো অঙ্ক আমি করব প্রথম কাজই হলো তার ডিডিএক্স অফ ওয়াই বের করবা। এই কথাগুলো আমি অনেকবার তোমাদের বলেছি গত 3-4টা ক্লাসে। এই ওয়াই ইজিক্যাল টু যাই থাকুক, প্রথম কাজ হলো ডিডিএক্স অফ ওয়াই বের করা। এখানে ডিওয়াই বাই ডিএক্স বলা যাবে না, বলতে হবে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আর ঢাল, স্লোপ, ক্রমাবনতি, গ্রেডিয়েন্ট, এই 4টি এক কথা। ডিয়ার স্টুডেন্টস, আমি বারবার তোমাদের বলছি যে ঢাল ইংরেজিতে বলা হয় স্লোপ, ক্রমাবনতি আর গ্রেডিয়েন্ট এক কথা। এবং তোমরা জানো যে ফার্স্ট ইয়ারের যে সরলরেখা করে আসছো সেখানে তোমরা শিখেছো স্লোপ কাকে বলে, ঢাল কাকে বলে। এই ঢালের অঙ্ক আমার আছে, তো এই ঢালের সংজ্ঞাটা আগে আমি সেই জ্যামিতিতে সরলরেখা যে যা তোমরা শিখেছো সেটা আমি একটু বলে নেই 1 মিনিটের ভিতরে, যে একটি সরলরেখার ঢাল বলতে আমরা কি বুঝি। এবং তোমরা জানো যে তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য কি, তোমাদের আমি বলেছিলাম যে জ্যামিতিক কোণ 360 ডিগ্রির বেশি অঙ্কন করা যায় না।
কিন্তু ত্রিকোণমিতিক কোণ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার ডিগ্রি হতে পারে। আর তোমরা জানো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে যদি কোণ উৎপন্ন হয় সেটিকে বলা হয়, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরিয়ে কোণ উৎপন্ন হয় সেটিকে বলা হয় ধনাত্মক কোণ, পজিটিভ কোণ। আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরিয়ে কোণ তৈরি হয় সেটিকে বলা হয় ঋণাত্মক কোণ। তাহলে একটি সরলরেখার স্লোপ বা ঢাল বলতে আমরা কি বুঝি? ঢালের আরেক নাম হলো ক্রমাবনতি, আরেক নাম হলো গ্রেডিয়েন্ট। চারটি নামই তোমরা মনে রাখবে। তাহলে সবাই লিখে নাও, একটি সরলরেখার ঢাল বলতে আমরা বুঝি সেই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যত ডিগ্রি কোণ তৈরি করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলা হয়। আই রিপিট দিস, একটি সরলরেখার ঢাল বলতে আমরা বুঝি সেই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যত ডিগ্রি কোণ তৈরি করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলা হয়। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের এটা ক্লিয়ার করি। ধরো ডিয়ার স্টুডেন্টস, যে একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে তার ঢাল কত হবে? tan 30 ডিগ্রি। অ্যান্ড tan 30 ডিগ্রির মান কত? 1/√3। এই 1/√3 হবে ওই রেখাটির ঢাল। আমি তো বলি একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ তৈরি করেছে, 45 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে সেই রেখাটির ঢাল হবে tan 45। tan 45 ডিগ্রির মান কত? 1 হবে তার ঢাল। আমি তো বলি একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 11 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাই তার ঢাল কত হবে? tan 11 ডিগ্রি। এখন tan 11 ডিগ্রির মান আমাদের মুখস্থ নাই, এগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে যা হবে সেটা লিখে দেবে। তাহলে যদি কেউ তোমাদের প্রশ্ন করে একটি রেখার ঢাল কি 200 কোটি হতে পারে? বলবা হ্যাঁ 200 কোটি হতে পারে। একটি রেখার ঢাল কি -11 হতে পারে? ইয়েস হতে পারে। একটি রেখার ঢাল কি 0 হতে পারে? ইয়েস হতে পারে। একটি রেখার ঢাল কি 1/33 হতে পারে? হতে পারে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু রিমেম্বার যে একটি রেখার ঢাল এনি রিয়েল নাম্বার, এটা তোমাদের মনে রাখতে হবে। আমি একটু বেসিক কথা বলে নিলাম। তো এখন জ্যামিতির ঢালকে আমরা এম দ্বারা ডিনোট করি। আমরা ফার্স্ট ইয়ারে যখন ত্রিকোণমিতির সরলরেখার অধ্যায়গুলো করেছি সেখানে সরলরেখার ঢালকে আমরা এম দ্বারা সূচিত করতাম। এখন দুইটি সরলরেখা কখন লম্ব হয়, দুইটি সরলরেখা কখন সমান্তরাল হয় সেটাও কিন্তু আমার এখনই দরকার হবে। তো সেটাও আমি একটু বলে রাখি যে দুইটি রেখার ঢাল যদি পরস্পর সমান হয় তাহলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। দুটি রেখা কখন লম্ব হয়? ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে দুইটি রেখা পরস্পর লম্ব হয়। আমি আবার রিপিট করছি, এই জিনিসগুলো আজ আমার দরকার হবে যে কখন দুইটি রেখা সমান্তরাল হয়। বলবা প্রথম রেখার ঢাল আর দ্বিতীয় রেখার ঢাল যদি পরস্পর সমান হয় তাই দুটি রেখা সমান্তরাল হয়। দুটি রেখা কখন লম্ব হয়? বলবা যে দুইটি রেখার ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে তখন দুইটি রেখাকে আমরা পরস্পর পারপেন্ডিকুলার মানে লম্ব বলে থাকি। এবং ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে যে সরলরেখার ঢাল বের করার 3টি পদ্ধতি আছে। এগুলো যদি বেসিক না জানো তাহলে অনেকেই আমার এই ক্লাসটা কিছুই বুঝতে পারবে না। সেজন্যই আমি কিছুদিনের মধ্যে আমি সরলরেখার উপর একটা ক্লাস নেব। সেই সরলরেখার জানো যে অনেকগুলো সূত্র আছে, সেই সরলরেখাতে আমি তখন এই ঢাল বের করার যে 3টি পদ্ধতি আছে সেটি আমি ধারাবাহিকভাবে তোমাদের বুঝিয়ে দেব। এখন আজ যে এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ঢাল তাকে আমরা ডিনোট করব ddx অফ y দ্বারা। তাহলে জ্যামিতিতে সরলরেখার ঢালকে আমরা m ধরি, m সমান tan θ। আর আজ যে অঙ্কগুলো করব সেখানে যদি কখনো কোনো বক্ররেখার ঢাল বের করতে বলে তখন তার ঢালকে আমরা ddx অফ y দ্বারা ডিনোট করব। তাহলে ddx m সমান যেহেতু লেখা যায় tan θ, তাহলে ddx অফ y সমান লেখা যাবে tan θ। তাহলে জ্যামিতিতে ধরবো m সমান tan θ, আর আজকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রে যে বক্ররেখার ঢাল বলবে সেখানে লিখবো ddx অফ y। ddx অফ y মানে ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x সমান tan θ। এখন
এই থেটার মানের উপর ভিত্তি করেই আমাদের বিভিন্ন ধরনের অঙ্ক আছে। সেই সূত্রগুলো আমি বলে দিচ্ছি। আজকে আমি দেখতে পাচ্ছি আমার এখানে আমার সহকর্মী মোহাম্মদ রাসেল খন্দকার আমার এই ক্লাসটি উনি পর্যবেক্ষণ করছেন। আমার আর এক সহকর্মী তন্নি, সেও আমার ক্লাসটা পর্যবেক্ষণ করছেন। এবং আমাদের প্রাক্তন এক ছাত্র 2008 সালে এই ছাত্রটি আমাদের ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে পাশ করে গিয়েছে। সে বর্তমানে একজন ডেন্টিস্ট, ডক্টর আরাফাত হাবিব। উনিও আমি দেখতে পাচ্ছি যে আজকের এই ক্লাসে উনি অংশগ্রহণ করছেন। উনি গত ক্লাসটিও পর্যবেক্ষণে ছিলেন। আচ্ছা, ওকে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এই সূত্রগুলো তোমরা লিখে নাও যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে তখন বলবা ডিডি(x অফ y ইজিক্যাল টু 0)। কেন? তখন tan 0 ডিগ্রির মান 0, সেই জন্য এখানে 0 লিখতে হয়। সমান্তরাল হলে এই সূত্রটা তোমরা মুখস্থ করবে। স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে বা y অক্ষের সমান্তরাল হলে তখন লিখতে হবে d(dy(x)। এখানে কিন্তু এক কথা না, এখানে হলো এক্স রে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াই, আর এখানে ওয়াই রে ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। এ কিন্তু এক কথা না। এই দুটি সূত্রের ভিতর পার্থক্য অবশ্যই দেখে নাও যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস ফর্মুলা। আর স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হলে বা ওয়াই অক্ষের স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল হলে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে π/4 মানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তখন এটা ইজিক্যাল টু 1। এই সূত্রটি তখন অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে tan 45 ডিগ্রির মান 1। আচ্ছা, এখান থেকেই আরো দুটি সূত্র আমি বলে দিই ডিয়ার স্টুডেন্টস। যদি 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে লিখবা ডিডি(x অফ y ইজিক্যাল টু tan 30 ডিগ্রি। তা tan 30 ডিগ্রির মান কত? 1/√3। এখানে লিখতে হবে 1/√3। যদি কোনো অঙ্ক থাকে এক্স অক্ষের স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π/3 মানে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, তখন এখানে লিখবে tan 60 ডিগ্রি মানে √3। তখন এটা হবে তার ঢাল। স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে তখন এই সূত্রটি লিখতে হবে, কারণ হচ্ছে +45 আর -45, সেই হিসাবে +-1 এখানে লিখতে হয়। কোনো বিন্দুতে যদি স্পর্শকের সমীকরণ বলে তখন এই সূত্রটা ফেলতে হয়। ডিয়ার স্টুডেন্টস, ডিডি(x অফ y এটি দ্বারা বুঝাই আমরা xy বিন্দুতে ঢাল। আর আমি এখানে 1 দিয়ে বুঝাচ্ছি যে নির্দিষ্ট যে বিন্দু থাকবে সেই বিন্দুতে ঢাল, এটা আমি দ্বারা ডিনোট করেছি। অনেকে এখানে x1 y1 বিন্দু লিখে দেয়, তা আমি এখানে 1 দ্বারা ডিনোট করেছি যে ওই নির্দিষ্ট বিন্দুতে ঢাল। অনেকে প্রাইম দেয়। আর কোনো বিন্দুতে যদি অভিলম্বের সমীকরণ বলে, অভিলম্বের ইংরেজিতে বলা হয় নরমাল। আমি আবার বলছি, ট্যানজেন্ট মানে স্পর্শক আর অভিলম্বের ইংরেজিতে হলো নরমাল। নরমালের এই সূত্রটা তোমরা ফেলবে। কেন? যে দুই স্পর্শকের উপর যে রেখাটি লম্ব তাকেই অভিলম্ব বলে। এগুলো তোমরা ফার্স্ট ইয়ারে উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্তের চ্যাপ্টারের দ্বিতীয় চ্যাপ্টারে তোমরা করেছ যে কোনো বিন্দুতে স্পর্শক আর কোনো বিন্দু হইতে স্পর্শক কোনোদিন এক কথা না। আর স্পর্শকের উপরে যে রেখাটি লম্ব তাকেই অভিলম্ব বলে। সুতরাং স্পর্শকের ঢাল যা হবে অভিলম্বের ঢাল হবে -1/, সেই জিনিসটি। যদি ধরো স্পর্শকের ঢাল যদি হয় 3, তাহলে অভিলম্বের ঢাল হবে -1/3। এটি আমি বলে রাখলাম। এই সূত্রগুলো আজকের এই অঙ্কগুলোতে দরকার হবে। তা প্রথমেই আমি এই অঙ্কটি শুরু করি। 1 নম্বর অঙ্কটি যদি তোমরা বোঝো তাহলে এই সমান্তরালের প্রায় 20-25টা অঙ্ক বিভিন্ন লেখকের বই উচ্চ মাধ্যমিক লেভেলে আছে, সেই বইতে আছে, তোমরা করতে পারবে। তা অঙ্কটা প্রথম অঙ্কটাই দেখো যে y ইজিক্যাল টু x³ - 3x + 2 বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ জানো যে এ পয়েন্ট consists of two things. These are abscissa and ordinate. ইংলিশ ভার্সনের ছাত্র যারা আছো, এই কথার অর্থ হলো প্রত্যেকটা বিন্দু দুটি জিনিস নিয়ে গঠিত, ভুজ আর কোটি। এক্স এর মানকে বলা হয় ভুজ আর ওয়াই এর মানকে বলা হয় কোটি। তাহলে আমার এখানে বলছে যে বিন্দুর স্থানাঙ্ক, তাহলে তোমাদের বুঝতে হবে আমাদের এক্স এর মান এবং করসপন্ডিং
ওয়ার মান বের করতে হবে। তাই এই অঙ্কটা আমি শুরু করছি, এইভাবে লিখবা তোমরা, 4 মার্কের জন্যই থাকে সৃজনশীলে। দেয়া আছে y ইজিক্যাল টু এক্স কিউ মাইনাস 3x প্লাস 2 এলো অঙ্ক। এবং লাইভে যে সমস্ত শিক্ষার্থী অজয়নাথ ক্লাস করছো, দেখা যাচ্ছে আশিক একটি ছেলে আছে, সে প্রত্যেক দিনই দেখতে পাচ্ছে সে ক্লাস করে। ইসমাম নামে একটি ছেলে, সেই ছেলেটা হয়তো আমার মন বলছে বুয়েটে চান্স পাবে। আনাম আহমেদ, সেও ক্লাস করছে, পরে তোমাদের আমি নাম বলবো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলবে। তা এই মুহূর্তে তোমরা আমার কমেন্ট করে জানাও যে যে ফন্টে আমি ক্লাস নিচ্ছি এই ফন্ট সাইজে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, বা এর থেকে ফন্ট সাইজ বড় করার দরকার আছে কিনা। যদি ইয়েস লেখো তাহলে মনে করবো যে তোমরা স্পষ্টভাবে আমার কথাগুলো শুনতে পাচ্ছ এবং চোখ দিয়ে দেখতে পাচ্ছ। আর যদি নো লেখো তাহলে আমি ধরে নেব যে তোমরা স্পষ্টভাবে এই লেখাগুলো বুঝতে পারছো না। আমার কমেন্ট করে দেখা ইয়েস অর নট, নো হলে নো লেখো যে বোঝা যাচ্ছে না। এখন প্রথম কাজই হলো ডিডেক্স অফ ওয়াই বের করা। তাহলে এখানে তোমরা জানো এই কথাগুলো, আর আমি পুরানো কথা বলবো না বেশি, যে এক্স কিউবি ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার কেন, প্রথম সূত্র 3টা সামনে চলে যায়, তার থেকে 1 বিয়োগ, এক্স এর ডিফারেন্সিয়েশন 1, 2 এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে এটা হলো ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন। যার স্টুডেন্টস, আমি প্রথমেই বলেছি যে এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে আমি ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো তোমাদের শেখানোর চেষ্টা করব আলোচনা করে। যে প্রথম কাজই হলো ইউ হ্যাভ টু ডু ডিডেক্স অফ ওয়াই, এই জিনিসটা বের করতে হবে প্রত্যেকটা অঙ্কে। তাহলে এখন কারণ লিখতে হবে, আর দুই হলো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। তাহলে যেহেতু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, যারা ইংলিশ ভার্সনের ছাত্র আছে লিখবা সিন্স দি ট্যানজেন্ট ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, যেহেতু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাহলে লিখতে হবে ডিডেক্স অফ ওয়াই ইজিক্যাল টু 0। এখন ডিয়ার স্টুডেন্টস, তোমরা ডিডেক্স অফ ওয়াই মান বের করেছো, সেই মানটা এখানে বসিয়ে দেবা। বসিয়ে ক্যালকুলেশন তো দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1। এই যে আমি গত ক্লাসগুলোতে বলেছি যে পৃথিবীতে 2 ধরনের দ্বিঘাত সমীকরণ আছে, একটি হলো মিশ্র দ্বিঘাত সমীকরণ এবং আরেকটি হলো অমিশ্র দ্বিঘাত সমীকরণ। তো এটি একটি অমিশ্র দ্বিঘাত সমীকরণ। আয়েশা তাসনিম সে মন্তব্য করছে যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সুতরাং সবাই ইয়েস ইয়েস লেখছো, তো অসুবিধা নাই। এখন এখানে এই যে এক্স স্কোয়ার সমান 1, এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে বলা হয় অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এবং ডিয়ার স্টুডেন্টস, আমি অনেকবার এই কথা বলেছি যে এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিস্ট অফ 2 রুটস, প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ 2টা মূল দ্বারা গঠিত। এখানে এক্স এর 2টি মান হবে, একটি হলো পজিটিভ, একটা নেগেটিভ, কিন্তু তারা পরস্পর সমান। সেই জন্য এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে বলা হয় অমিশ্র দ্বিঘাত সমীকরণ। আজকে এমন একটা অঙ্ক তোমাদের করাবো, সেখানে আমার মিশ্র দ্বিঘাত সমীকরণটা দরকার হবে। তা আমি এক্স এর 2টা মান পেয়ে গেলাম। তোমরা যদি এই সমীকরণটার নাম 1 নম্বর দিতে, তাহলে আমি লিখতাম এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এগুলো লাগে না, সাহিত্য লাগে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লিখবে এক্স ইকাল টু 1 হলে, মানে +1 হলে ওয়াই ইকাল টু এ, যে এখানে বসিয়ে আমি ওয়াইয়ের মানটা বের করলাম এবং ক্যালকুলেশন তোমরা দেখতে পাচ্ছ যে ক্যালকুলেশন করে আমি 0 পেলাম। আবার নেক্সট এক্স এর সেকেন্ড মান এক্স ইকাল টু -1 হলে ওয়ান মান বের করলাম। ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থীর জন্য এই কোনো ব্যাপার নয়, ক্যালকুলেশন তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখন পাশের থেকে একবার দিলে 4। এখন আমি আবার বলি, এ পয়েন্ট কনসিস্ট অফ 2 থিংস, দিজ আর অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু 2টি জিনিস নিয়ে গঠিত, ভুজ আর কোটি। এক্স এর মানকে বলা হয় ভুজ, ওয়াই এর মানকে বলা হয় কোটি। সুতরাং এখানে এক্স এর প্রথম মান 1, করসপন্ডিং ওয়াই এর মান 0, সুতরাং একটা বিন্দু পাওয়া গেল 1,0। এখানে আমি কমা সেমিকোলন দিয়েছি, এখানে কমা দিতে পারো এবং দিতে পারো, ও লিখতে পারো, অর লিখতে পারো, বা লিখতে পারো, অথবা লিখতে পারো, এনি ইচ্ছা যে কোনো কিছু তোমরা লিখতে পারো তোমার অ্যাজ ইউ উইশ। আবার এক্স এর -1 হলে এক্স ইকাল টু -1 হলে ওয়াই মান বের করলাম, তাহলে এক্স এর সেকেন্ড মান করসপন্ডিং ওয়াই সেকেন্ড মান এটা এখানে লিখতে পারো। অতএব নির্ণয় বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক বা নির্ণয় বিন্দু দ্বয়, যা ইচ্ছা লেখো, এই 2টার উত্তর। আমার বিশ্বাস যারা এখন লাইভে ক্লাস করছো অথবা ভবিষ্যতে এই ভিডিওটি দেখবে,
আমার বিশ্বাস এই অঙ্কটি তোমরা অবশ্যই বুঝেছ এবং বুঝতে পারবে। সেকেন্ড অঙ্কটা আমি করি, দেখো আমি বারবার বলি একই জাতীয় অঙ্ক, এটিও সেই একই অঙ্ক যে স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাই তোমরা দেখতে পাচ্ছ যে বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো, একই অঙ্ক। তাহলে অঙ্কটি করবা কিভাবে, ওয়াই ইজিক্যাল টু, এবং ডিয়ার স্টুডেন্টস এই যে অঙ্কগুলো আমি করছি এই জাতীয় ফাংশনকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন, বাংলায় বলে ব্যক্ত ফাংশন। যে সমস্ত শিক্ষার্থী এই যে আজ আমার 7 নম্বর ক্লাস, যে অতীতে যতগুলো ক্লাস আমি নিয়েছি যারা করেছ তাদের আমি বেশ কয়েকটা ক্লাসে বলেছিলাম হোয়াট ইজ এক্সপ্লিসিট ফাংশন, হোয়াট ইজ ইমপ্লিসিট ফাংশন। সুতরাং এটি একটি ব্যক্ত ফাংশন মানে এক্সপ্লিসিট ফাংশন। এই এক্সপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন আমি করছি, অর্থাৎ বামে যদি শুধু ওয়াই থাকে আর ডাইনে এক্স এর পাওয়ার যাই থাকুক না কেন, এই জাতীয় ফাংশনগুলোকে বলা হয় ব্যক্ত ফাংশন বা ইংরেজিতে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন। এর আমরা ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন তোমরা আগে অনেক অঙ্ক এই জাতীয় অঙ্কগুলো আমি করেছি, যে 4 রেখে দিলাম এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার, 3 রেখে দিলাম এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, -6 এক্স এর ডিফারেন্সিয়েশন 1, 1 এর ডিফারেন্সিয়েশন 0। এখানে যদি 1 না থেকে 18 থাকে বা 29 থাকে, যাই থাক এনি কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন 0। আর ডিয়ার স্টুডেন্টস এখন যেহেতু আমি প্রায় ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের শেষের অধ্যায়গুলো শেখাচ্ছি, সেজন্য আর এখানে ওই ডিডিএক্স ওই অপারেটর লেখা লাগে না, সরাসরি এভাবেই করে দেবা যেহেতু বুদ্ধি হয়েছে। এখন লেখো যেহেতু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, দিস ইজ দ্য পথ, এই কারণটা লিখতে হবে। অতএব ডিডিএক্স অফ ওয়াই ইজিক্যাল টু 0 অ্যান্ড ডিডিএক্স অফ ওয়াই যা মান বের করলাম হুবহু আগের অঙ্কটার মতোই এভাবে ক্যালকুলেশন। দেখো তোমরা এটা ভিডিও হওয়ার জন্য আমি আস্তে আস্তে এটি দেখিয়ে দিলাম। এটা দেখো অতএব হয় এটা ইজিক্যাল টু 0 অথবা এটা সমান 0। ক্যান সে ইফ প্রোডাক্ট অফ 2 টার্মস বি 0 one of them must be 0 at least, বা দুইটার মানও 0 হতে পারে। এর বাংলা অর্থ আমি বলে দেই যে দুইটি উৎপাদকের বা দুইটি রাশির গুণফল যদি 0 হয়, পৃথক পৃথকভাবে তাদের প্রত্যেকটির মান 0 হবে, অথবা অ্যাটলিস্ট যে কোনো একটির মান 0 হতেই হবে। কারণ হচ্ছে তোমরা মনে রাখবে যে 0-র সঙ্গে কোনো কিছু গুণ করলে 0 হয়, আবার 0 আর 0 গুণ করলেও 0 হয়, কিন্তু 0-কে 0 দিয়ে ভাগ করলে আমি লিমিটে শিখিয়েছিলাম আনডিটারমাইন্ড মানে অনির্ণয়। তো এখানে তোমরা এই ধরনের অঙ্ক তোমরা 9-10-এ শিখে এসেছ, এটা আর আমি বেশি সময় নষ্ট করব না, আমার অনেক কথা বলতে হবে এখানে। তাহলে এক্স এর প্রথম মান পেলাম -1, এক্স এর দ্বিতীয় মান পেলাম হাফ। এখন এই এক্স এর যে মান প্রথম মান -1 সেটি এই আমার আদি সমীকরণে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে আমি ও এর মান 6 বের করলাম। এখন নেক্সট এক্স এর মান হাফ, সে মানটিও আমি সেই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে, তোমরা যদি এখানে 1 নম্বর নাম দিতে তাহলে লিখতে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, লাগে না। এখন তাহলে ও এর মান আমি আরেকটা মান বের করলাম। আমি সেই একই কথা আবার বলছি যে প্রত্যেকটা বিন্দু ভুজ এবং কোটি নিয়ে গঠিত, সুতরাং এক্স এর প্রথম মান কমা ও এর মান, আর এই যে এখানে আমি সেমিকোলন দিয়েছি, এখানে এবং লিখতে পারো, ও লিখতে পারো, বা লিখতে পারো, অথবা লিখতে পারো, অর লিখতে পারো, এটা। তাহলে এখানেও এক্স এর 2টা বিন্দু পাওয়া গেল, মানে সরি আমার স্পর্শকের 2টা বিন্দু পাওয়া গেল। তাহলে আমার এখানে এটাই হবে উত্তর। ডিয়ার স্টুডেন্টস 3 নম্বর অঙ্কটা তোমরা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনো, এবং যারা ভবিষ্যতে ভিডিও দেখবে ধৈর্য সহকারে এগুলো বোঝার চেষ্টা করবে। কারণ হচ্ছে এখন আমি যে অঙ্কটা করব এটি স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলেও আমার এখানে এই ফাংশনটি হলো অব্যক্ত ফাংশন, অর্থাৎ ইমপ্লিসিট ফাংশন। তাহলে আমার এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট, তাহলে আসেন হাবিব খান, সে আমার ক্লাস করছে, এমডি আশিক বিশ্বাস, ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র, হয়তো নিচে ডিকটা লিখে দিও, তাহলে আমি খুশি হব যে আমার ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী। বাইরের কলেজেও বেশ কিছু শিক্ষার্থী আমার ক্লাস করে, সেজন্য ডিক লিখে দিও যারা যে কলেজের ছাত্র। ওকে, তা ডিয়ার স্টুডেন্টস আমার যে ফাংশনটি এখন দেখতে পাচ্ছ এই ফাংশনটি কিন্তু অব্যক্ত ফাংশন। এখন যদি এই মুহূর্তে তোমরা যদি আমার প্রশ্ন করো যে স্যার এটি কেন অব্যক্ত ফাংশন, কেন ইমপ্লিসিট ফাংশন, তাহলে আমি শিক্ষার্থীদের বলবো যে আমার এখানে ও এর পাওয়ার কি আছে, 2 আছে।
যেহেতু ওয়ার পর 2 আছে বা এখানে 3 থাকতো বা এক্স ওয়াই গুণ হিসাবে থাকতো, এই জাতীয় সমীকরণকে আমরা বলি, আমরা অব্যক্ত ফাংশন বলি। এবং অব্যক্ত ফাংশনের ভিতরে যদি 2টা ভেরিয়েবল থাকে তাহলে এফ অফ এক্স ওয়াই দ্বারা ডিনোট করা হয়। এখন এই অব্যক্ত ফাংশনের অবশ্যই এই নোটটা শিক্ষার্থীরা অবশ্যই লিখবে যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। যারা ইংলিশ ভার্সনের ছাত্র আছো, কারণ হচ্ছে বেশ কিছু শিক্ষার্থী বাইরের কলেজে তারা ইংলিশ ভার্সনের আমার ক্লাস করে, সেজন্য আমি বলছি যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স এর ইংলিশে হলো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, এটি লিখবে। এবং এই জাতীয় ফাংশনে অবশ্যই আমার এই ডিডিএক্স অপারেটর এটা লিখতে হয়। এবং এই কথাগুলো আমি অনেকবার বলেছি। দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানেও এক্স স্কোয়ার, এখানেও ওয়াই স্কোয়ার, কিন্তু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করার সময় আমি 2x লিখলাম, বাট ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করার সময় আমি কিন্তু 2y লিখেছি এবং সাথে আবার ডিডিএক্স অফ ওয়াই লিখেছি। কেন? আমি বলেছিলাম যে এই অব্যক্ত ফাংশনের বেলায় যেহেতু আমার এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারের কোনো দিন ডিফারেন্সিয়েশন করা যায় না। সেই জন্য আমরা চেইন রুলের সাহায্যে আমরা এখানে অপারেটরটা চেঞ্জ করে কি লিখি, ডিডি এখানে ওয়াই লিখি, ব্র্যাকেট দিয়ে ওয়াই স্কোয়ার গুণ কার্সর দেখতে পাচ্ছ, আবার ডিওয়াই বাই ডিএক্স তো লেখা যাবে না, ডিডিএক্স অফ ওয়াই, সেই ডিডিএক্স অফ ওয়াইটা এখানে থেকে যায়, আর ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আমি করেছি 2y। কেউ যদি তোমরা প্রশ্ন করো যে স্যার যদি এখানে ওয়াই স্কোয়ার না থেকে ওয়াই কিউব থাকতো তাহলে কি লিখতাম, তাই আমি বলি তাদের যে 3y স্কোয়ার লিখতাম। যদি কেউ প্রশ্ন করো যে স্যার যদি এখানে ওয়াই টু দি পাওয়ার 100 থাকতো, তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা মনে রাখবে তাহলে লিখতাম 100 ওয়াই টু দি পাওয়ার 99, তারপরে ডিওয়াই বাই ডিএক্স তো বলা যাবে না, ডিডিএক্স অফ ওয়াই এই অপারেটরটা লিখতে হয়। এখানে 2 মতো আমি 2 রেখেছি, এক্স এর ডিফারেন্সিয়েশন 1 আর 3 যেহেতু কনস্ট্যান্ট তার ডিফারেন্সিয়েশন 0 আর 0 ডিফারেন্সিয়েশন 0ই হয়, 0 আর লেখা লাগে না এখানে অপারেটর। যদি এখানে অপারেটর 0 না থেকে ধরো 25 থাকতো তাহলে কিন্তু এখানেও আমি ডিডিএক্স এই জিনিসটা অপারেটর লিখতাম। এখন ক্যালকুলেশন তোমরা বুঝতে পেরেছ যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বা ডেরিভেটিভ বা বৃদ্ধিহার বা অন্তরজ বা অন্তরক বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, এই কথাটির অর্থই হলো ডিডিএক্স অফ ওয়াই মান বের করা। তাহলে আমার এই ফাংশনটি ব্যক্ত হোক আর অব্যক্ত হোক তার ডিফারেন্সিয়েশন মানেই হলো ডিডিএক্স অফ ওয়াই মান বের করা। এই জিনিসটা আগে বের করতেই হবে প্রত্যেকটা অঙ্কে, সে ব্যক্ত ফাংশন হোক আর অব্যক্ত ফাংশন হোক। এখন যেহেতু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা লিখবে সিন্স দি ট্যানজেন্ট ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, অতএব ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড ডিডিএক্স ওয়াই যা মান বের করেছি সেটি এখানে লিখবো। লিখে আমি এখানে 0 নিচে যেহেতু একটা 1 আছে, আমি এখান থেকে এক্স এর মান বের করলাম। এই এক্স এর মান আমি কোথায় বসিয়ে দেবো ডিয়ার স্টুডেন্টস, আমি 1 নম্বর যে সমীকরণটা আছে সেখানে বসিয়ে দেব। তা বসিয়ে আমার এখানে আমি 2টি মান পাবো ওয়াই। তাহলে দেখো কি পাবো কিভাবে, এক্স এর মান 1 আমি বসিয়ে দিলাম, এইভাবে ক্যালকুলেশন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আর আমি বসুন না। এই যে এখানে আমার এটি আমার অব্যক্ত মানে সরি এটা অমিশ্র দেখাচ্ছে সমীকরণ। কেন অমিশ্র দেখাচ্ছে সমীকরণ, যে এখানে ভগবান বা গড বা আল্লাহ বা সৃষ্টিকর্তা ওয়াই 2টি মান তৈরি করেছেন, যারে স্কোয়ার করলে 4 হয়, তাহলে একটা হবে +2, একটা হবে -2। আর ডিয়ার স্টুডেন্টস এখানে একটু প্রিন্টিং ভুল হয়েছে, এইটা আমি একটু কারেকশন করে নেই। √2টা এখানে এই শুধু 2 হবে, +-2 হবে। এই যে দেখতে পাচ্ছ যে +- এর মতো প্লাস আর √4 মানে হলো শুধু 2। আমি আবার বলছি, আমি অনেকবার তোমাদের প্রশ্ন করেছি, আর কে রবিন সে ক্লাস করছে, আমার এমডি শুভ, আমার 2জন শিক্ষার্থী ঢাকা ইম্পেরিয়াল কলেজের, তারা এই মুহূর্তে লাইভে ক্লাস করছে। অনেক ধন্যবাদ তোমাদের। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। তাহলে এখানে +- আগে দিতে হবে
আর √4 মানে হলো শুধু 2, কিন্তু √4 মানে কিন্তু কখনো +-2 হতে পারে না। এটা একটি অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এই কথাটি আমি অনেকবার বলেছি। ধৈর্যের সাথে এই কথাগুলো শুনবে, ধৈর্যচ্যুত হওয়া যাবে না। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, ধৈর্যশীল থাকতে হবে। এখন আমি বিন্দু মানেই হলো x, y মান, এখানে x এর প্রথম মান 1, তখন y এর মান হলো +2, এই একটা বিন্দু। আবার x এর মান সেই 1ই, তার জন্য আরেকটা বিন্দু পাওয়া যাবে -2। সুতরাং ডিয়ার স্টুডেন্টস, এখানে দুইটা বিন্দু, একটা হলো 1,2 সেমিকোলন, বা এবং দেওয়া যায় বা লেখা যায় 1,-2। আমার বিশ্বাস প্রত্যেক শিক্ষার্থী আমার এই অমিশ্র দ্বিঘাত সমীকরণের যে দুইটা বিন্দু, আমি একটা বিন্দু কিভাবে বের করা হয় যখন স্পর্শক x অক্ষের সমান্তরাল, সেটি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি আরেক জাতীয় অঙ্ক শুরু করি, যে স্পর্শক যদি x অক্ষের উপরে লম্ব হয়। ডিয়ার স্টুডেন্টস, এই লম্বের অঙ্ক অনেকবার ঢাকা বোর্ডে সহ কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে এসেছে, টেস্টেও দেয়, এফএনএলও থাকে। তাহলে দেখো, এটি একটি ফাংশন। এই ফাংশন বা একটি বক্ররেখার বলছে যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি অঙ্কটা করি, তোমরা দেখো, এবং যারা এই লাইভে ক্লাস করছো তারা কিছু কিছু অঙ্ক তুলে নেবা এবং দেখবা, দেখতেও হবে এবং লিখে তুলে নিতে হবে, অথবা পরে ডাউনলোড করে প্রিন্ট করে নিও। দেয়া আছে y সমান, এটি লিখলাম। আমি বারবার বলছি, প্রথমে আমার ddx অফ y, অর্থাৎ ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, সেটি বের করতে হবে। এবং এই অঙ্কগুলো আমি আবার বলি, x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফাংশনের ভিতরে 1 - x স্কোয়ার আছে, তার উপরে আছে √। সুতরাং √, উঠে গেলে হাফ হয়, সে হাফ সামনে চলে গেল। তার থেকে জানো যে 1 বিয়োগ করতে হয়, তাহলে হাফের থেকে 1 বিয়োগ করলে -1/2। আমি এখানে 1 দেখতে পাচ্ছ, √1 - x স্কোয়ার হয়। আর এই যে রুটের ভিতরে যে ফাংশনটা আছে 1 - x স্কোয়ার, তার কিন্তু আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। সেই জন্য এইগুলোকে বলা হয় ফাংশন অফ এ ফাংশন। মুরাদ হোসেন সরকার, সে লাইভে ক্লাস করছে। নেসার উদ্দিন, সেও আমার এই ক্লাসটা লাইভে ক্লাস করছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি না বোঝো, ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, প্লিজ টেল মি। তোমরা কমেন্টে প্রশ্ন করো যে স্যার এই কথাটি আবার বুঝান, বা যে কোনো প্রশ্ন ইউ মে আস্ক মি। এখন এই যে রুটের ভিতরে 1 - x স্কোয়ার আছে, তার আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। এগুলোকে বলা হয় ফাংশন অফ এ ফাংশন। সেজন্য এর আবার ডিফারেন্সিয়েশন করলাম। 2 আর 2 কাটা, তাহলে দেখতে পাচ্ছি এটা হলো লসগু করলাম। লসগু করার পরে ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের এখানে একটু সময় নেব, যে স্পর্শক যদি x অক্ষের উপর লম্ব হয়, তাহলে আমার সূত্র হলো dy অফ x, অর্থাৎ x এর মানে y এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ বের করতে হবে। যদি কখনো বলে স্পর্শক y অক্ষের সমান্তরাল আর স্পর্শক x অক্ষের উপর লম্ব, তখন বোঝা যায় যে ওই স্পর্শকটি x অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। তা যেহেতু tan 90 ডিগ্রির মান ইনফিনিটি, আগে অনেক আগের ম্যাথমেটিশিয়ানরা বলতেন ইনফিনিটি, কিন্তু আধুনিক ম্যাথমেটিশিয়ানরা tan 90 ডিগ্রি অর্থাৎ tan 90 ডিগ্রির মান কখনো ইনফিনিটি বলেন না, স্বীকার করেন না, বলেন আনডিফাইন্ড, মানে অসংজ্ঞায়িত। সেই জন্য আমরা জানি যে সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। সেই কথাটি আমরা ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা এই জিনিসটা একটু উল্টিয়ে বলি, যে dy অফ x, অর্থাৎ y সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন যখন করবা, তখন এটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1/ddx অফ y। তো সেই জন্য আমরা এই জিনিসটা উল্টিয়ে দেই। কিন্তু কখনো তোমরা বলবা না যে লবকে হর করলাম, হরকে লব করলাম, এই কথাটা বলা যাবে না। এখানে বলতে হবে যে আমরা x রে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি। সেজন্য তখন আমাদের এই জিনিসটা উল্টেই দেই, কিন্তু ওটা বলবা না যে আমরা একটা ভগ্নাংশ লবকে হর করলাম, হরকে লব করলাম, সেভাবে না। অর্থাৎ আমরা এখানে বলবো ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, অর্থাৎ x এর সাপেক্ষে y এর পরিবর্তন বা y এর বৃদ্ধি বা হ্রাস, যাই বলো, এখানে সেরকম বলতে হবে।
যে যেহেতু স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব বা যেহেতু স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল, তখন লিখতে হয় এই জিনিসটাই তখন কি করবা, উল্টিয়ে দেবা। কিন্তু কখনো স্বীকার করবা না যে আমি উল্টিয়ে দিলাম, আমরা উল্টিয়ে দিলাম, তা বলবা না। এখানে বলবা যে আমরা ওয়ার সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ করলাম, তখন এই নিচেটা উপরে যাবে, উপরেটা নিচে যাবে, এটা হবে বলবা। তা যেহেতু স্পর্শক এক্স এর উপর লম্ব, তাহলে সূত্র হলো ডিডি ওয়াই অফ এক্স ইজিক্যাল টু 0। তাহলে এখানে যে মানটা পেয়েছ এটা ইজিক্যাল টু 0 লিখবা। কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম 1981 সালে, আমার সদ্য শিক্ষকবৃন্দ কিন্তু এভাবে করতো না। তারা ওই ডিডি এক্স অফ ওয়াই ইজিক্যাল টু এখানে ইনফিনিটি লিখতেন, ইনফিনিটির পরে 1/0 মানে ইনফিনিটি ওইভাবে করতেন। কিন্তু আধুনিক ম্যাথমেটিশিয়ানরা ইনফিনিটি এখানে লিখলে কিন্তু নম্বর দিতে চায় না, এটা করো না। ওকে, তাহলে এখান থেকে আমি এক্স এর মান বের করলাম আগের অঙ্কটার মতোই। এখানে আমি আবার বলছি এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1, এটি হলো অমিশ্র দেখার সমীকরণ। এখানে এক্স এর দুটি মান আছে, সেজন্য এখানে প্লাস মাইনাস দিয়েছি। আর √1 মানে শুধু 1, √1 কখনো প্লাস মাইনাস 1 হইতে পারে না, √9 কখনো প্লাস মাইনাস 3 হইতে পারে না। এখানে √9 যদি থাকতো শুধু 3 লিখতাম। তো এখানে √1 মানে শুধু 1, প্লাস মাইনাস দিয়েছি কেন, এখানে এক্স এর দুটি মান আছে, তারা পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। আমার বিশ্বাস আমার সুপ্রিয় প্রত্যেক শিক্ষার্থী এটা বুঝতে পেরেছ। এখন আমি এক্স এর মান +1, এখানে প্লাস লিখলেও চলে, না লিখলেও চলে। এই এক্স এর মান যে প্রথম +1, সেই মানটি এই সমীকরণে আমি বসিয়ে দিলাম আগের 1 নম্বর অঙ্কটার মতোই। বসিয়ে আমি ওয়ার মান পেলাম 1। আবার আমি এক্স এর দ্বিতীয় মান -1 এখানে বসালাম, ওয়ার মানটা বের করলাম, ওয়ার মানও 1 হলো। তাহলে দেখো নির্ণয় বিন্দুদ্বয় কি হবে, এক্স এর প্রথম মান +1, তখন করসপন্ডিং মানে অনুরূপ ওয়ার একটা মান পেলাম, সেটা 1। তাহলে 1,1 এটা হলো একটা বিন্দু। এখানে তোমরা কমা দিতে পারো, সেমিকোলন দিতে পারো, ও লিখতে পারো, এবং লিখতে পারো, অথবা লিখতে পারো, বা লিখতে পারো। আমি একই কথা বারবার বলছি, কারণ একজন শিক্ষক বেশি কথা বলেন আর উকিলরা বেশি বেশি কথা বলেন। তো শিক্ষকের কথা হবে বস্তুনিষ্ঠ, যার ভিতর থাকবে না কোনো অ্যাডাল্ট্রেশন মানে ভেজাল। ডিয়ার স্টুডেন্ট মনে রাখবা, হ্যাঁ, দেয়ার ইজ নো অ্যাডাল্ট্রেশন ইন মাই লাভ ফর ইউ। অ্যাডাল্ট্রেশন মানে ভেজাল। এখন এক্স এর মান হলো -1, করসপন্ডিং ওয়ার মানও +1, সুতরাং এটা একটা বিন্দু। তাহলে এখানে আমরা দুইটা বিন্দু পেলাম। এই অঙ্কটি আর আমি অযথা বুঝাবো না, আগে যে অঙ্কটি করলাম সেই অমিশ্র দ্বিঘাত সমীকরণেরই অঙ্ক। এই বক্ররেখাটির উপর এমন বিন্দুগুলো নির্ণয় করো যেখানে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। তাহলে এটা একটি একটি ইমপ্লিসিট ফাংশন, মানে অব্যক্ত ফাংশন। সেই অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন এই যে লাইনটা আমি দেখিয়ে দিয়েছি, দেখো এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x লিখেছি, কিন্তু ddx ওয়াই স্কয়ার, এই ওয়াই স্কয়ারের ডিফারেন্সিয়েশন আমার যারা লাইভে ক্লাস করছো তারা দেখতে পাচ্ছ, এই ওয়াই স্কয়ারের ডিফারেন্সিয়েশন কোনোদিন এক্স এর সাপেক্ষে করা যায় না। সেই জন্য আমি এখানে এই যে dy এনেছি আর এখানে dy এনেছি, আর এই যে dx, এই dxটা এখানে নিয়েছি। এবং আগের অঙ্কটা আমি এই লাইনটা অমিট করেছি, লেখা উত্তম, না লিখলেও চলে। ইফ ইউ ডো নট আন্ডারস্ট্যান্ড তাহলে এখানে তোমরা লিখে দিও। ওকে, তাহলে ওয়াই স্কয়ার ডিফারেন্সিয়েশন 2y এটা থাকলো, dy/dx বের করছি আগের অঙ্কটার মতোই। সেই জন্য ভিডিও হওয়ার জন্য আমি এটা দেখালাম, এটা তোমরা পারবে। এখন যে অঙ্কটা, এই অঙ্কটাও একবার ঢাকা বোর্ডে এসেছিল। অঙ্কটা একই অঙ্ক, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। এবং ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটি একটি একটি ইমপ্লিসিট ফাংশন, মানে অব্যক্ত ফাংশন। সুতরাং সেই আগের অঙ্কটাই পরপর যে 3টা অঙ্ক আমি সংযোজন করেছি একই অঙ্ক, শুধু ডিজিট চেঞ্জ। আই ডু বিলিভ আমার প্রত্যেক শিক্ষার্থী এই অঙ্কগুলো করতে পারবে। এখন আমি তৃতীয় নিয়মের অঙ্ক করব, যে কোনো বক্ররেখার কোনো বিন্দুতে, মশিউর মিথুল সে আমার ক্লাস করছে, নাহিদুজ্জামান সোহেল, তুমি কোন কলেজের ছাত্র? নাহিদুজ্জামান সোহেল, সে আমার ক্লাসটা লাইভে ক্লাস করছে। এমডি হাফিজুর রহমান, তোমাদের হাফিজুর রহমান এক কলেজের, উনি ম্যাথমেটিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর। আই নো ভেরি ওয়েল অ্যাবাউট দিস। আমার বন্ধু মোহাম্মদ হাফিজুর রহমানকে অনেক ধন্যবাদ, সে লাইভে আমার ক্লাসটা
পর্যবেক্ষণ করছে। যদি কোনো সাজেশন থাকে বস্তুনিষ্ঠ এবং মূল্যবান মতামত দিবেন বলে আমার বিশ্বাস। হাফিজুর রহমান, এমডি হাফিজুর রহমান, এক কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। তা ডিয়ার স্টুডেন্ট, 7 নম্বর যে অঙ্কটা আমি শুরু করছি, এই বক্ররেখাটি এই যে ফাংশনটি, এই ফাংশনটি একটি ইমপ্লিসিট ফাংশন, এটি একটি অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন, আমি আবার বলছি, তাহলে বলছে এই অব্যক্ত ফাংশন বা এই বক্ররেখাটি এত বিন্দু দিয়ে অতিক্রম করে 2,1। এই 2 হলো এক্স এর মান, 1 হলো ওয়াই মান। উক্ত বিন্দুতে স্পর্শকে ঢাল নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো 4 মার্কের জন্য থাকে, সৃজনশীলে গ অথবা খতে থাকে। তা ডিয়ার আব্দুল্লাহ আল মামুন, সে কোন কলেজের ছাত্র, কলেজের নাম লেখে নাই, কিন্তু সে লাইভে ক্লাস করছে। আমার বিশ্বাস এই শিক্ষার্থীরা যেহেতু ক্লাস করছে, আমার বিশ্বাস তাদের একটু হলেও আমি উপকার করতে পারছি। আমি আজ দিন ভরে এগুলো কম্পোজ করেছি। আমার বিশ্বাস তোমাদের একটু হলেও উপকার যদি করতে পারে, ধন্যবাদ জানাও। আর যদি ক্ষতি হয় তাহলে লেখো নো থ্যাঙ্কস। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমার বলছে ঢাল নির্ণয় করো। ঢাল, স্লোপ, গ্রাডিয়েন্ট এবং ক্রমাবনতি এক কথা। মোহাম্মদ ফরহাদুল কবির খান, সেও আমার একজন সিনিয়র লোক, আমার ফেসবুকের একজন বন্ধু, সেও আমার এই ক্লাসটি করছে। ওনার বাড়ি হয়তো রাজবাড়িতে। রাজবাড়িকে না, ইয়েস অর নট আপনি লিখলে আমি খুশি হব, যে আমার বিশ্বাস আপনার বাড়ি রাজবাড়ি ফাংশন। ওকে, তা ডিয়ার স্টুডেন্টস, এখানে ঢাল, ইংলিশ ভার্সানের যে সমস্ত শিক্ষার্থী আছো তাদের মনে রাখবে, ঢালের ইংরেজিতে বলা হয় স্লোপ। এর আর এক নাম হলো ক্রমাবনতি, আর এক নাম হলো গ্রাডিয়েন্ট। বিদেশি সব রাইটাররা গ্রাডিয়েন্ট লেখেন বা স্লোপ লেখেন, তারা তো আর বাংলায় ঢাল বোঝে না বা ক্রমাবনতি বোঝে না। তা ডিয়ার স্টুডেন্টস, আমি এখন 2,1 বিন্দু দিয়ে যাই, যেহেতু এই বক্ররেখাটির স্পর্শকে ঢাল নির্ণয় করব। এটি 4 মার্কের জন্য পরীক্ষা আসে। টুটুল, সেও আমার ক্লাস করছে। আচ্ছা, তাহলে এখন লিখবে তোমরা, দেয়া আছে, লেখার পরে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তা আমি একই কথা বারবার বলি, যে যদি কখনো কোনো ফাংশন, হাসিব আহমেদ, সে আমাদের কলেজের, ঢাকা ইম্পেরিয়াল কলেজের 2009-এর স্টুডেন্ট ছিল, সেও আমার এই ক্লাসটি করছে। আমি দেখতে পাচ্ছি যে হাসিব আহমেদ, সে এই মুহূর্তে লাইভে আমার ক্লাসটি করছে। আমিও তোমার ধন্যবাদ জানাই। সে আমার অনেক ভালোবাসার জানিয়েছে, অনেক ধন্যবাদ তোমাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে যদি কখনো কোনো ফাংশন অব্যক্ত ফাংশন হয়, তাহলে অব্যক্ত ফাংশন চেনার উপায় কি? যে ওয়ার উপরে পাওয়ার যদি স্কোয়ার থাকে বা কিউব থাকে বা 4 থাকে বা কখনো কখনো এক্স ওয়াই হিসাবে, গুণ হিসাবে থাকে, এই জাতীয় ফাংশনগুলোকে, আরও অনেক ধরনের কারণ আছে, ফাংশনগুলোকে সাধারণত আমরা বলি অব্যক্ত ফাংশন। এই অব্যক্ত ফাংশনে অবশ্যই এই কথাটি লিখতে হয় উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। রায়হান আবির, সেও আমার ক্লাস করছে, তোমাকে অনেক ধন্যবাদ। এখন দেখো তোমরা, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, ইফ ইউ ডো নট আন্ডারস্ট্যান্ড প্লিজ টেল মি। তাহলে এখন দেখো, একটি অব্যক্ত ফাংশন, এই অঙ্কটি আমি একটু সময় নিয়ে বুঝাবো, কারণ এই জাতীয় অঙ্ক পরীক্ষায় থাকে। তাই দেখো, এক্স কিউব এর ডিফারেন্সিয়েশন হলো 3x স্কয়ার। এখানে -3 মতো 3 রাখলাম। ডিয়ার স্টুডেন্টস, এখানে এক্স একটা ফাংশন, ওয়াই একটা ফাংশন। এই দুটি ফাংশন, কার্সর দেখতে পাচ্ছ, এই দুটি ফাংশন আমার এখানে গুণ হিসাবে আছে। এবং তোমরা জানো, দুটি ফাংশন যদি কখনো প্রোডাক্ট হিসাবে থাকে, গুণ হিসাবে থাকে, তাহলে ইউ ইন্টু ভি, এই সূত্রটি ফেলতে হয়। তোমরা যারা এই অঙ্কগুলো পারো, ভালো কথা, তারা ধৈর্যচ্যুত হয়ে না, কারণ আছে আমি লাইভে ক্লাস নিচ্ছি, এই ক্লাসটি ভিডিও হচ্ছে। সুতরাং ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যদি এটি দেখে, তার উপকারের জন্য আমি এখানে ধারাবাহিকভাবে সূত্রগুলো রিমাইন্ড করে এগুলো ধারাবাহিকভাবে বলছি। তোমরা যারা অঙ্কগুলো পারো বিরক্ত হবে না, ধৈর্যের সাথে অবশ্যই বোঝার চেষ্টা করবে। আর যারা ভালো তারা চুপ করে থাকবে, ওয়াচ করো শুধু। ওকে, তাহলে এখানে এক্স একটা ফাংশন, এটিকে ধরবা ইউ,
আর ওয়াই একটা ফাংশন, এটাকে ধরবা ভি। তাহলে এক্স রেখে দেবা মানে ইউ রেখে দেবা ভি ডিফারেন্সিয়েশন, যেহেতু এখানে ভি মানে ওয়াই, তাহলে লিখতে হবে ডিডি এক্স অফ ওয়াই প্লাস আবার ওয়াই রেখে দেবা, ওয়াই মানে হলো ভি রেখে দেবা এক্স এর ডিফারেন্সিয়েশন। আমি অনেকবার তোমাদের বলেছি যে এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1, তাহলে এখানে তোমরা লিখতে পারো ডিডি এক্স, ব্র্যাকেটে এক্স লাগে না, এক্স এর ডিফারেন্সিয়েশন 1 সরাসরি লিখে দেবা। এবং ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি আবার বলছি ওয়াই কিউব এর ডিফারেন্সিয়েশন কখনো এক্স এর সাপেক্ষে করা যায় না। তাহলে কি করতে হবে? অপারেটর চেঞ্জ করে নিতে হয়। অপারেটর, হ্যাঁ, পলাশ খান সেও লাইভে আমার ক্লাসটি করছে, তোমাকে অনেক ধন্যবাদ। এখানে ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন হলো 3y স্কয়ার আর ডিডি এক্স অফ ওয়াই লিখে রাখতে হয়। আমি আগের একটা অঙ্কে আমি দেখিয়েছিলাম যে অপারেটর চেঞ্জ করে লেখা যায় এরকম ডিডি ওয়াই ব্র্যাকেট ওয়াই কিউব গুণ ডিডি এক্স অফ ওয়াই, ওটা না লিখে সরাসরি আমি করেছি। আমার অনেকেই প্রশ্ন করেছে যে স্যার এখানে এক্স কিউব ছিল 3x স্কয়ার লিখলেন, এখানে ওয়াই কিউব ছিল 3y স্কয়ার, তার আবার যে এর সাথে এই জঞ্জাল লিখলেন কেন? যেটা আমি কার্সরে দেখাচ্ছি, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে অপারেটর চেঞ্জ করার জন্য। তাহলে পলাশ খান, তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার লাইভে ক্লাসটা অবলোকন করছো। আচ্ছা, এরপরে আমি একই কথা বারবার বলি যে প্রতিটা অঙ্কেই এই ক্যালকুলেশন তোমরা অবশ্যই বুঝতে পারবে। প্রতিটা অঙ্কেই আমরা ডিডি এক্স অফ ওয়াই বের করব। তাহলে আমি ধারাবাহিকভাবে তোমাদের এখানে ক্যালকুলেশন করেছি, প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ আমি করেছি, যাতে প্রত্যেক শিক্ষার্থী যে হ্যাভি ট্যালেন্ট সেও পারে, যে কম মেধা সম্পন্ন সেও যেন পরীক্ষার হলে এটা বুঝতে পারে, সেই জন্য পরীক্ষার হলে পারে, সেজন্য আমি প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ করেছি, কোনো গ্যাপ দেয়নি। তাহলে ওতে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু এইটা। এবং ডিয়ার স্টুডেন্টস, আমি অনেকবার তোমাদের বলেছি যে এ পয়েন্ট কনসিস্ট অফ টু থিংস, দিজ আর অ্যাবসিস অ্যান্ড অর্ডিনেট। প্রত্যেকটা বিন্দু হলো দুটি জিনিস নিয়ে গঠিত, ভুজ আর কোটি। এক্স এর মানকে বলা হয় ভুজ, ওয়ার মানকে বলা হয় কোটি। তাহলে এখানে এক্স এর মান হলো 2, ওয়ার মান হলো 1, সুতরাং 2,1 বিন্দুতে আমার ডিডি এক্স অফ ওয়াই হবে, এখানে মান বসিয়ে দিলাম। বিদেশি রাইটাররা লেখেন এরকম 2,1 বিন্দু না লিখে, আমি যেটা কার্সর এই যেটা কেটে দিয়ে তোমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে 2,1 ছোট্ট করে এই যে আমি কার্সর দেখাচ্ছি এখানে লিখতে পারো। এই ধরনের অঙ্ক আমি পরে দেখাবো, অনেক স্টাইলে লেখা যায়। সুতরাং আমি এখানে এক্স এর মান বসিয়ে দিয়েছি 2, ওয়ার মান বসিয়ে দিয়েছি 1, ক্যালকুলেশন করে যে রেজাল্ট হলো সেটি হলো 3। অতএব স্পর্শকের নির্ণয় ঢাল, নির্ণয় স্লোপ হবে 3, এটি হবে উত্তর। অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করবে, এই জাতীয় অনেকগুলো অঙ্ক করতে পারবে। এখন এই অঙ্কটাও আমি এই জাতীয় অঙ্ক অনেক দেখিয়েছি যে এর মান কত হলে y ইকুয়াল টু ax ইন্টু 1 মাইনাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে, মূল বিন্দু মানেই হলো x এর মান 0, ওয়ার মান 0, স্পর্শটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। আমি যখন সূত্র বলি তোমাদের বলেছিলাম যে কখনো যদি স্পর্শক x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ডিডি এক্স অফ y ইকুয়াল টু হবে tan 60 ডিগ্রি, এবং পারহ্যাপস ইউ নো tan 60 ডিগ্রি মান √3। আমি এখানে যদি tan 60 ডিগ্রি না দিয়ে 30 ডিগ্রি দিতাম, তাহলে লিখতাম ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি, এবং তোমরা জানো tan 30 ডিগ্রির মান হলো 1/√3। ওকে, তাহলে অঙ্কটা সবাই দেখো, এইভাবে অ্যান্সার দেবে, দেয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এত, আমি এটা গুণ করে নিলাম। এবং এই কথাটি আমি আবার, তোমরা অবশ্যই বিরক্ত হবে না, যে এ থেকে জেড পর্যন্ত যে 26টি অক্ষর, তার প্রথম 13টিকে বলা হয় কনস্ট্যান্ট। এই কথাটা আমি অনেকবার বলেছি। আর শেষের যে 13টি এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ টি, এগুলোকে বলা হয় ভেরিয়েবল।